প্রায় সপ্তাহখানেক পর ইরফান নাসিমদের বাড়িতে গিয়ে খোঁজ নেয়। এই শহরে নাসিমদের নিজেদের বাড়ি আছে, কিন্তু সেখানে নাসিমকে পায়নি, তার মাকেও পায়নি। আশেপাশে জিজ্ঞাসা করলেও কোনো খোঁজ পায়নি ইরফান। বেশ কয়েকদিন পর ইরফান মায়রাদের গ্রামে গিয়েছিল। সেই গ্রামে নাসিমদের আত্মীয় থাকে শুনেছিল, সেখানে গিয়েও কোনো খোঁজ পায়নি। যেন নাসিম নামের কোনো অস্তিত্বই নেই। তাকে একটা কথা বলারও সুযোগ না দিয়েই হারিয়ে গেল। আবারও ভুলেও যেতে বলল। সে বলেছিল এইসব ভুলে যাওয়ার টপিকে সে হেট করে, অথচ নাসিম তাকে সেই অফার করে অদৃশ্য হয়েছে। দেখতে দেখতে প্রায় 6 মাস পেরিয়েছে। নাসিমদের বাড়ি গিয়ে প্রায় খোঁজ নেয় ইরফান। পরিচিত সবার কাছেই খোঁজ নিয়েছে, এখনো মাঝে মাঝে খোঁজ নেয়, কিন্তু কোথাও পায়নি, এখনো পায় না। কথাগুলো ভেবেই ইরফান দীর্ঘশ্বাস ফেলে। সেদিনের পর নাসিমের সিম একবারের জন্যও ওপেন হয়নি। ইরফান অনেক ট্রাই করেছে, কিন্তু কোথাও কোনো হদিশ পায়নি। বুকে 2 হাত আড়াআড়িভাবে রেখে চোখ বুজে নেয়। লাইফে ফার্স্ট টাইম নাসিম ইরফানকে বাইক রাইডে হারিয়েছিল। ইরফানকে হারাতে পেরে যেন নাসিম সহ শুদ্ধ ফাইজও খুশি হয়েছিল। ইরফান বিরক্ত চোখে ওদের তিনজনকে দেখেছিল। তার গায়ে জ্বর ছিল। ওরা তিনজন কথা বলার ফাঁকে নাসিম খেয়াল করেছিল ইরফানের চোখ লাল। এগিয়ে এসে যখন দেখলো ইরফানের গায়ে জ্বর, তখন ইরফানকে রেগে কথাগুলো শুনিয়েছিল। ইরফানও রেগে নাসিমকে ধাক্কা দিয়েছিল। কেউ তার ওপর কথা বলবে, এইসব সে নিতে পারে না। ইরফানের রাগকে পাত্তা না দিয়ে শুদ্ধ, ফাইজ, নাসিম সবাই রেগে কথা শুনিয়েছিল। শুদ্ধর কথা ছিল, এ তো শালা মরে চাঁদে গিয়ে আরামসে ঘুমাবে, আর আমরা পাগলা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, বেয়াদ্দব। নাসিমের কথা ছিল, শালা তোর বাইক ভেঙে টুকরো টুকরো করে ভাঙাচোরা হিসাবে বেচে হাওয়াই মিঠা কিনে খাবো, তখন হাওয়ায় বসে বসে রাইড করিস। ফাইজও কিছু বলেছিল হয়তো। ইরফান না শুনেই তার বাইক স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা হয়। নাসিম দ্রুত তার বাইকে উঠে ইরফানের পিছু পিছু আসছিল আর বলছিল, এই বেয়াদ্দব, দাঁড়া, আজ শুধু অ্যাক্সিডেন্ট করে দেখ। ইরফান বাইকের স্পিড আরো বাড়ায়। নাসিম বিরক্ত চোখে তাকায়, মনে মনে দোয়া করে এর মতো ঘাড় তেড়া বন্ধু যেন কারোর না হয়। আবারও চেঁচিয়ে বলে, এই তেড়ার বাচ্চা দাঁড়া, একটা তুই। ইরফান পাত্তা দেয়নি, সে তো এমনই। তবে আজ কথাগুলো ভেবে কেন যেন ঠোঁটের কোণে আপনা আপনি একটুখানি হাসি ফুটল। আবার তা মিলিয়ে যেতেও সময় লাগলো না। মায়েরা রান্নাঘর থেকে তার জন্য পরোটা এনে টি টেবিলের উপরে রাখে। ইরফানের ব্ল্যাক কফিও রাখে। এরপর ইরফানের সামনে দাঁড়িয়ে ভুরু কুঁচকে তাকায়, কিছু হয়েছে নাকি? এভাবে আছেন কেন? মায়েরা ইরফানের পেছনে দাঁড়িয়ে 2 হাত ইরফানের মাথার চুলের ভাঁজে গলিয়ে দেয়। নিজের মাথায় ছোট নরম হাতের স্পর্শ পেয়ে ইরফান একটু হাসলো, তবে চোখ খুলল না। মায়েরা একটু ঝুঁকে প্রশ্ন করে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান তার বাঁ হাত পেছনে দিয়ে মায়েরাকে ঘুরিয়ে টেনে এনে তার কোলে বসায়। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, কি হয়েছে আপনার? ইরফান মায়েরার দিকে তাকিয়ে বলল, মায়েরা আগের চেয়েও একটু লম্বা হয়েছে, সাথে একটু মোটাও হয়েছে, 2 গালে হালকা মাংসও ধরেছে, ভালো লাগে বেশ। মায়েরা ইরফানকে ঠেলে বলে, ধ্যাত, ছাড়ুন তো, আমার কলেজ আছে। ইরফান গম্ভীর গলায় বলে, আজ কলেজে যেতে হবে না। মায়েরা গালে হাত দিয়ে বলে, আমার কলেজে এক্সাম চলছে, আমি সেকেন্ড ইয়ারে উঠবো না। কথাটা বলে ইরফানের পাশে বসে কোলের ওপরে পরোটার প্লেটটা নিয়ে খেতে থাকে, আর সামনে বই মেলে রেখেছে। আর কয়েকদিন পর তার এইচএসসি এক্সাম, কি যে টেনশন হয়, উফ। ইরফান কফি খেতে খেতে মায়রাকে দেখলো। মায়রা পড়ছে বলে আর ডিস্টার্ব করলো না। মায়রা তার খাবার শেষ করে কলেজের ড্রেস আর বোরখা পরে নেয়। জট লেগে যাওয়া চুলগুলো আঁচড়ানোর জন্য চিরুনি হাতে নেওয়ায় আগেই ইরফান তার হাতে তুলে নেয় চিরুনিটি। মায়রা পিছু ফিরে বলে, কি করছেন, দিন আমাকে। ইরফান মায়রাকে উল্টো ঘুরিয়ে দিয়ে মৃদু স্বরে বলে, আমি করছি। মায়রা ভুরু কুঁচকেই বলে, আপনি পারবেন না, আমার চুলে অনেক জট। ইরফান দৃঢ় কণ্ঠে বলে, আই ক্যান ডু এভরিথিং। মায়রা কোমরে হাত দিয়ে আয়নার ভেতরে ইরফানকে দেখতে লাগলো। সে খুব মনোযোগ দিয়ে চুলের জট ছাড়াতে ব্যস্ত। মায়রার ভালোই লাগছে। সময় লাগলেও
ইরফান সব জ্বর ছাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন বিরাট বড় অসাধ্য সাধন করেছে। এরপর মায়রার চুলে বেনুনি করা স্টার্ট করে। এই বেনুনি শিখতে ইরফান পুরো 1 মাস লাগিয়েছে। মায়রা ভীষণ বিরক্ত হতো। ইরফান ঘন্টার পর ঘন্টা তার চুল নিয়ে বসে থাকতো, কিন্তু পারতো না, উল্টো জট পাকিয়ে ফেলতো। মায়রা বিরক্ত হতো বলে মায়রা ঘুমিয়ে গেলে ইরফান মায়রার চুলগুলো নিয়ে চেষ্টা করত। এভাবে প্রায় 1 মাস পর সে সফল হয়েছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই মায়রার চুলে সেই বেনি করে দেয়। মায়রার চুলে দুটো বেনি করে, দুটো বেনি দুটো কাঁধের দুই পাশে দিয়ে মায়রার দিকে চেয়ে বলে, সি। মায়েরা হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি সব পারেন। আমি তো জানি, আসলে হাজবেন্ডটা কার দেখতে হবে না। কথাটা বলেই ইরফানের সামনে থেকে দৌড় দেয়। এরপর কাবার্ড থেকে তার হিজাবটা বের করে। ইরফান আর চোখে মায়রার দিকে তাকালো, একটু হাসলো বোধ হয়। এরপর ওয়াশরুমে যেতে যেতে বলে, শাওয়ার শেষে বেরিয়ে যেন দেখি রেডি কমপ্লিট। মায়েরা মুখ বাঁকায়, নিজেই একটা লেট লতিফ, আবার তাকে বলে। ফারহা শুদ্ধর সাথে গ্রামে এসেছে 2 দিন আগে, আজ ফিরে যাবে শহরে। আগামীকাল শুদ্ধর ভার্সিটিতে ক্লাস আছে, ফারহারও আছে। ত্রিনা বেগম তিলের নাড়ু বানিয়ে একটি বয়মে ভরিয়ে দিল। শাশুড়ির হাতের এই নাড়ু ফারহার ভীষণ পছন্দ। ত্রিনা বেগম আরও 2টি বয়ম ভরিয়ে দিলেন মায়রা আর ইনায়ার জন্য। ত্রিনা বেগম ফারহার দিকে চেয়ে বলে, একটু ভাত খেয়ে যাও আম্মু। ফারহা এতক্ষণ বসে বসে শাশুড়ির হাতের নাড়ু খাচ্ছিল। মুখের টুকু গিলে হেসে বলে, মা, আপনার হাতের নাড়ুর সামনে থাকলে পেটে ভাত খাওয়ার জায়গা পায় না, কি করব? ত্রিনা বেগম হাসলেন। ফারহা পানি খেয়ে বলে, আপনি চলুন আমাদের সাথে, আপনার ছেলে আবার রেখে যাবে আপনাকে। ত্রিনা বেগম হেসে বলে, তোমরা আবার কয়েকদিন পরেই আসবে। আমার শহরে ভালো লাগে না মা, তোমরা এখানে একেবারে চলে এসো। ফারহা ভাবুক ভঙ্গিতে বলে, আমার ভার্সিটি শেষ হলে আমি সত্যি এখানে পার্মানেন্ট হয়ে যাব। হ্যাঁ, দোয়া করি দ্রুত শেষ হোক তোমার ভার্সিটি, তারপর মা মেয়ে একসাথে থাকবো। পেছন থেকে শুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি গরুর খামার দিব, তোমরা দুজনে মিলে গরুর পারফিউমওয়ালা ডার্ক চকলেট পরিষ্কার করবে। ত্রিনা বেগম ছেলের কথাই হেসে ফেলে। ফারহাও হেসে বলে, আর ওই চকলেটগুলো তোমাকে যত্ন করে খাওয়াবো, হাজার হোক তোমার আবার ডার্ক চকলেট একটু বেশিই পছন্দ। শুদ্ধ হেসে বলে, আহারে বউ আমার, মুরগির পেছন থেকে ইন্ডিয়ান চকলেট বের হয়, তোমার তো ইন্ডিয়ান চকলেট বেশি পছন্দ, আমি তোমাকে অবশ্যই খাওয়াবো। ফারহার চোখ মুখ কুঁচকে নেয়। ত্রিনা বেগম হাসতে হাসতে বলে, এই তোরা থাম, কি শুরু করলে কি দুজনে? ফারহা মুখ বাঁকায়। শুদ্ধ হাসলো, এগিয়ে এসে বলে, বিকেলের আগেই বের হব, দ্রুত রেডি হয়ে নাও ফারহা। মায়রার কলেজ শেষে মায়রা ইরফানের সাথে ফাইজদের বাড়িতে এসেছে। মূলত মায়রা ইরফানকে টেনে এনেছে। ইনায়া প্রেগনেন্ট হওয়ার পর থেকেই ফাইজ ইনায়াকে বাসা থেকে বের হতে দেয় না। এই জন্যই মায়রা ইনায়াকে দেখতে এসেছে। ইরফান মায়রার হাত ধরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। ইরফানের ফোনে কল আসায় পকেট থেকে ফোনটা বের করতেই মায়রা হাত ছেড়ে দেয়। মায়রা ছাড়া পেয়ে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। একটা উষ্টা খেয়ে পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান রেগে তাকায় মায়রার দিকে, ধমকে বলে, স্টুপিড, থাপ্পড় খাওয়ার জন্য বাদরের মতো লাফালাফি করছো? মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, আমি পড়ে যাচ্ছিলাম, সমবেদনা না জানিয়ে উল্টো বকছেন? একটু মধু দিয়ে কথা বলে কি হয় আপনার? মায়রার কথা শুনে ইরফান একটু হাসলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। মায়রা ইনায়াদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মায়রার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, মধু লাগবে তোমার? মায়রা ইরফানের কথা বোঝার চেষ্টা করছে। তার ভাবনার মাঝেই ইরফান মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়, ইরফানকে ঠেলে সরাতে চায়। কয়েক সেকেন্ড পর ইরফান নিজেই মায়রাকে ছেড়ে দেয়। তখনই ওই পাশ থেকে ইনায়া দরজা খুলে দেয়। ইরফান এখানে দাঁড়িয়ে আগেই নক করেছিল। মায়রা ভীষণ লজ্জা পায়। তার মনে হচ্ছে ইনায়া সব দেখে নিয়েছে। ইনায়া মায়রাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখে মায়রাকে ঝাঁকিয়ে বলে, মায়রা, কি হয়েছে? ভেতরে এসো। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইনায়ার দিকে তাকিয়ে হঠাৎই তেজি কণ্ঠে বলে, আপু, তোমার ভাই একটা অসভ্য লোক।
ইনায়া থতমত খেয়ে তাকায়। ইরফান ভাবলে ভাবে ভেতরে প্রবেশ করেছে। ইনায়া ইরফানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, তুমি মায়রার সাথে কি করেছো? ইরফান খুব স্বাভাবিকভাবেই বলে, মধু খাইয়েছি। মায়রা কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। কি পরিমাণ অসভ্য হলে বোনকে এইভাবে বলছে। ইনায়া মায়রার দিকে চেয়ে বলে, তুমি মধু খাও না মায়রা? আমিও তো আগেই খেতাম না। ভাইয়া মনে হয় তোমাকে জোর করে খাওয়াইছে, তাই না? মন খারাপ করো না, মধু অনেক উপকারী বুঝলে। একটু একটু করে খাবে। আমিও জোর করে একটু একটু করে খাই। মায়েরা ভ্যাবা চাকা খেয়ে বলে, হ্যাঁ? ইনায়া মায়েরার হাত ধরে ভেতরে এনে দরজা লাগাতে লাগাতে বলে, নয়, হ্যাঁ, একটু একটু করে খেলে অভ্যাস হয়ে যাবে। কথাটা বলে ইনায়া মায়রাকে আসতে বলে, তার ঘরের দিকে যায়। মেয়েটার 6 মাস চলছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। মায়েরা কপাল চাপড়ায়, আবার স্বস্তির নিঃশ্বাসও ফেলে। ইনায়া বোঝেনি বলে। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। এগিয়ে গিয়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়িয়ে কটমট করে বলে, সবসময় তো আমাকে বলেন ভালো হওয়ার কথা, নিজে যে একটা অসভ্য লোক সে খেয়াল নেই আপনার। ইরফান মৃদু স্বরে বলে, আই নো তোমার এটুকুতে মন ভরেনি, বাট কিছুই করার নেই। টাইম লিমিটেড ছিল, রাতে আনলিমিটেড দেব, ওকে? মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফানের কথা বলার ধরনে একটু একটু লজ্জা পায়। এই লোকটার সাথে কথা বলা উচিতই না, শুধু তাকে জ্বালায়। ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে বলে, কোথায় যাচ্ছ? মায়েরা ইরফানের দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, আমি এখানে এসেও কি এখন আপনার কোলে বসে থাকবো নাকি? ইরফান কিছু বলার আগে পাশ থেকে শুদ্ধ বলে, বেড়াতে এসেও আমাদের ইরফানের ইচ্ছে করে বউকে কোলে নিয়ে বসে থাকতে। হাউ বালু পাশা! মায়েরার লজ্জায় মাথা কাটা যায়। সব সময় এই লোকটার জন্য। ইরফানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে দ্রুত ইনায়ার ঘরের দিকে যায়। ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে বলে, তুই কখন এসেছিস? শুদ্ধ হেসে বলে, তোরা আসার 5 মিনিট আগে। ভেতর থেকে ফাইজের বাবা বেরিয়ে এসে ইরফান আর শুদ্ধকে দেখে একটু হেসে বলে, আরে আমার দুই বাবা, কখন আসলে? শুদ্ধ ইরফান দুজনেই সালাম দেয় ফাইজের বাবাকে। এরপর এগিয়ে গিয়ে ইরফান শুদ্ধ পাশাপাশি বসে। ফাইজের বাবা তাদের সামনে বসে টুকটাক কথা বলায় ব্যস্ত। এর মাঝে ফাইজের মা ইরফান শুদ্ধকে নাস্তা দিয়ে যায়। শুদ্ধ জামাই আর ইরফান তার ছেলের শ্বশুর বাড়ির লোক। এদের নিজে আপ্যায়ন না করলে খারাপ দেখায় বলে তিনি কাজের লোককে রান্নাঘরে রেখে নিজেই এসেছেন। তিনিও ফাইজের বাবার পাশে বসে শুদ্ধ ইরফানের সাথে ভালো মন্দ কথা বলল। ফারহা ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়েছে। সে মূলত শুদ্ধদের গ্রাম থেকে ফিরেছে। ভার্সিটি ছুটি থাকায় 2 দিন আগে শুদ্ধ তাকে নিয়ে গ্রামে গিয়েছিল। সেখান থেকে ফিরে শাওয়ার নিল। ভীষণ বিরক্ত লাগছিল। শাওয়ার নিয়ে একটু আরাম লাগছে। মাথা মুছে টাওয়ালটা মেলে দিল। শুদ্ধকে ঘরে আসতে দেখে এগিয়ে গিয়ে বলে, তুমি খেয়েছো? শুদ্ধ হেসে বলে, তোমাকে খাই পাখি। ফারহা শুদ্ধকে ঠেলে বলে, মাত্রই গোসল করেছি, জ্বালিও না তো। শুদ্ধ ফারহাকে জড়িয়ে নিয়ে বলে, সেকেন্ড বার আমি করিয়ে দিব, পাক্কা প্রমিস। মায়েরা ইনায়ার কাছে ফারহা আসার কথা শুনে ফারহার ঘরে এসে দরজায় দাঁড়িয়ে ডাকে, ফারহা আপু। ফারহা শুদ্ধকে ধাক্কা দেয়। বেডের ওপর থেকে ওড়নাটা নিয়ে দ্রুত গায়ে জড়িয়ে নিয়ে বলে, ভেতরে এসো মায়েরা। কখন এসেছো? শুদ্ধর আড়ালে ফারহা ছিল বলে মায়েরা সেইভাবে দেখতে পায়নি। ভেতরে এসে ফারহাকে জড়িয়ে ধরে বলে, একটু আগেই এসেছি আপু, কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে। ফারহা মায়েরা টুকটাক কথা বলায় ব্যস্ত হলো। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আসে। মানে এই সব কি? সে কি সুন্দর একটা রোমান্টিক মুডে ছিল, আর তার মেলায় হারিয়ে যাওয়া বোনটা এসে সব ভেস্তে দিল। মনে হচ্ছে শোধ নিচ্ছে তার থেকে। কিন্তু সে তো ইরফানদের রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট করে দিত, আর ইরফানের বউটা তার সব ভেস্তে দিচ্ছে। শুদ্ধ গলা ঝেড়ে বলে, মায়েরা ফাইজের বাচ্চার লেজটা ধরে আজকের জন্য সদস্য আসলে কেমন হবে বলো তো? শুদ্ধর কথা শুনে মায়েরা ভীষণ খুশি হয়ে বলে, অনেক ভালো হবে ভাইয়া, কিন্তু কোথা থেকে আসবে? শুদ্ধ কিছু বলার আগে ফারহা মায়েরার হাতটা ধরে টেনে ঘরের বাইরে যেতে যেতে বলে,
তোমার ভাইয়ার পেটে বাচ্চা আছে, ওখান থেকে বের হবে। মায়েরা চোখ বড় বড় করে শুদ্ধের দিকে চেয়ে হেসে বলে, সত্যি ভাইয়া? ফারহা আপুর কষ্ট হবে বলে বাচ্চাটাকেও আপনার পেটে নিয়ে নিয়েছেন, তাই না? ফারহা আর মায়রার কথা শুনে শুদ্ধ ভোঁতা মুখে তাকিয়ে রইল। ফারহা মিটিমিটি হাসছে। সে ঠিক জানে এই লোকের মুখের কোনো ব্রেক নেই। মায়রার সামনে উল্টোপাল্টা বলবে আর সে লজ্জায় মরবে। তার এই অসভ্য লোকটা একা একা বসে লাগাম ছাড়া কথা বাদ রেখে চুপ থাকুক। সন্ধ্যার পর পর ইরফান মায়রাকে ফাইজদের বাড়ি থেকে বেরিয়েছে। যদিও ফাইজের মা অনেক জোরাজুরি করেছিল, কিন্তু ইরফানের কাজ আছে বলে সে থাকেনি। ফোনে কল আসলে ইরফান ফোনে কথা বলতে বলতে থাকে। মায়রা হঠাৎই কাউকে দেখলো যেন ইরফানের হাত থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় মেয়েটির সামনে। ইরফান ফোনে কথা বলতে বলতে মায়রা দেখলো একটি মেয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে, তাই আর কিছুই বলল না। সে মায়রার দিকে নজর রেখে ফোনে কথা বলতে থাকে। মায়রা সামিয়ার কাঁধে হাত রেখে বলে, তুমি সামিয়া আপু না? সামিয়া মাথা নিচু করে ফোনে কিছু দেখছিল। কারোর কণ্ঠ পেয়ে মাথা উঁচু করে তাকালে মায়রাকে দেখে অবাক হয়ে বলে, তুমি মায়রা? মায়রা সামিয়াকে জড়িয়ে ধরে হেসে বলে, হ্যাঁ আপু, তোমাকে অনেক দিন পর দেখলাম, কেমন আছো? সামিয়া মৃদু হাসলো। মায়রা মেয়েটা ভীষণ মিশুক। মায়রাকে সে সেভাবে চিনতই না, মাত্র কয়েকদিনেই কেমন মিশে গিয়েছিল। আবার এখনো এতদিন পর দেখা হওয়ায় কি সুন্দর করে কথা বলছে। সামিয়া মাথা নেড়ে বলে, হেই তো আসি, তুমি কেমন আছো? মায়রা সামিয়াকে ছেড়ে সামিয়ার দুই হাত ধরে বলে, ভালো। তুমি এখানে থাকো? এখানে থাকি না, এখান থেকে বেশ দূরে থাকি। এখানে টিউশন করতে এসেছিলাম। তুমি এখানে যে? আমি ফারহা আপুদের বাসায় এসেছিলাম। সামিয়া অবাক হলো। ফারহাকে তো সে ভালো করে চেনে, নামটাও জানে, ভোলার কথা নয় তো। কিন্তু মেয়েটার বাসা এখানে এটা তো জানতো না। জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে জড়তা নিয়ে প্রশ্ন করে, ফারহা আপুর কি বিয়ে হয়ে গিয়েছে? মায়েরা মৃদু হেসে বলে, হুম। সামিয়া মলিন হাসলো। শুদ্ধ ছাড়া তো আর কারোর সাথে বিয়ে হবে না, সবই তো জানেই। তবুও কোথাও যেন একটা কাঁটা বিঁধল। তখনই একটি মেয়ে এদিকে আসতে আসতে বলে, এই সামিয়া, তুই কি বাড়ি যাবি? তোর কাকা মাকে ফোন দিতে দিতে পাগল করে দিল। বাড়িতে ছেলে পক্ষ বসে আছে। এই ছেলেদের ফেরত পাঠালে তোর কাকা তোর পিঠে কিনা কি ভাঙবে আল্লাহই জানে। এইবার বিয়েটা করে নে মা। কথাগুলো বলতে বলতে এগিয়ে আসছিল। মায়েরা অবাক হয়ে তাকায় মেয়েটির দিকে। মেয়েটি ততক্ষণে সামিয়ার পাশে এসে দাঁড়িয়েছে। সামিয়া চোখ পাকিয়ে তাকায় তার কাজিনের দিকে। মেয়েটি সামিয়াকে পাত্তা না দিয়েই বলল, দেখ, অনেক ছেলেকে আমার বয়ফ্রেন্ড দিয়ে ভাগিয়েছি তোর জন্য, এবারও নিষেধ করে দিয়েছি। আমিও আর এইসবে নেই, বাড়িতে চল। সামিয়া মায়রার সামনে এইসব বলায় ভীষণ বিব্রত বোধ করে। তার কাজিনের হাত ধরে মায়রার দিকে চেয়ে বলে, মায়রা, আজ আসছি, আরেকদিন কথা হবে। কথাটা বলে তার কাজিনকে টেনে দ্রুত পায়ে উল্টো পথে যায়। মায়রা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। মেয়েটির সব কথা তার মাথার ওপর দিয়ে যায়নি। পাশে এসে ইরফান মায়রার হাতটা ধরে বলে, মেয়েটি কে ছিল? মায়রা ইরফানের দিকে তাকিয়ে ছোট করে বলে, আমাদের গ্রামের একটা মেয়ে। এরপর আর কিছুই বলল না। ওই মেয়েটির কথা শুনে মনে হলো সামিয়া বিয়ে করতে চাইছে না। তার কারণ কি শুদ্ধ ভাইয়া? মায়েরার খারাপ লাগছে সামিয়ার জন্য, কিন্তু সে তো কিছুই করারও নেই। ইরফান আর মায়রা বাড়ি ফিরেছে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মায়রা সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে। ইরফান মায়রার পেছনে পেছনে উঠছিল। মায়রা দাঁড়িয়ে যাওয়ায় ইরফানের বুকে ধাক্কা লাগে। ইরফান দ্রুত মায়রাকে তার দিকে ফিরিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা তার ডান হাতে মায়রার এক পাশে চেপে ইরফানের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, আমার ভীষণ মাথা ব্যথা করছে। মুহূর্তেই ইরফানের চোখে মুখে ভীতি দেখা দেয়। মায়রার ঔষধের কোর্স 6 মাসের ছিল। প্রথম 3 মাস শেষে ইরফান মায়রাকে নিয়ে আবারও কানাডায় গিয়েছিল। এরপর আরও 3 মাসের কোর্সের ঔষধ নিয়ে আসে, যেটা সপ্তাহখানেক আগে শেষ হয়েছে। আজ হঠাৎ এইরকম মাথা ব্যথার কথা শুনে ইরফানের গলা শুকিয়ে আসে। মায়রার মাথা ব্যথা যেন ইরফানের জীবনের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।
ইরফান দ্রুত মায়রাকে কোলে তুলে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার ঘরে যায়। এরপর সে বেডে বসে মায়রাকে তার কোলে বসায়। মায়রা কিছুই বলছে না। সত্যি তার ভীষণ মাথা ব্যথা করছে। ইরফান ব্যস্ত হাতে মায়রার হেজাবটা খুলে দেয়। এরপর মায়রার বোরখাটা খুলে বেডের উপরে রাখে। মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার মাথায় করা দুই বেনি দ্রুত খুলে দিল। এরপর বাঁ হাতে মায়রাকে বুকে জড়িয়ে নিয়ে ডান হাত মায়রার গালে দিয়ে নরম সুরে বলে, কোথায় পেইন হচ্ছে বাটফ্লাওয়ার? মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানের চোখে মুখে হাজারো চিন্তার ছাপ। তার যখন প্রথম টিউমারের কথা ইরফান জেনেছিল, এরপর ইরফানের মুখ চোখ যেমনটা হয়েছিল, সবসময় কেমন যেন মনমরা হয়ে থাকতো। আজ ইরফানকে মায়রার কাছে তেমনই লাগলো। মায়রার খারাপ লাগে। ইরফান তার কিছু একটা হতেই কেমন যেন নেতিয়ে পড়ে। মায়রা ইরফানের গালে হাত দিয়ে বলে, আপনি আমার জন্য এত ভাবেন কেন শিশরাজ? ইরফান তার গালে রাখা মায়রার হাতে চুমু আঁকে। ডান হাত মায়রার গলার ভাঁজে গলিয়ে দিয়ে মায়রার চোখে চোখ রেখে অসহায় কণ্ঠে বলে, ইউ আর মাই মেন্টাল ডক্টর বাটফ্লাওয়ার। তোমার কিছু হয়েছে ভাবলে আমি মেন্টালি সিক হয়ে যাই। তুমি কেন সিক হও মাই হার্ট? মায়রার কাঁদতে ইচ্ছে করলো। ইরফান কেন এত ভালোবাসে তাকে। দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুজে নেয়। একটু থেমে বলে, আপনি আমাকে বকলে আমার মাথা ব্যথা করে। এরপর আপনি আমাকে রাগ দেখালেও মাথা ব্যথা করে। আবার থাপ্পড় মারার জন্যেও হাত উঠালেও মাথা ব্যথা করে। ইরফান মায়রার কাঁধে চুমু এঁকে বলে, সরি, আই প্রমিস ইউ। তোমাকে আর বকবো না, রাগ দেখাবো না, অ্যান্ড মারার জন্য হাতও উঠাবো না। মায়রা হাসলো। থাপ্পড় তো ইরফান মারে না, কিন্তু রেগে গিয়ে থাপ্পড় মারতে গিয়েও থেমে যায়। মায়রার খারাপ লাগে। ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি সব ভুলে যান। এইরকম অদ্ভুত ব্যবহার করলে আমি কাঁদি, আর তারপর আমার মাথা ব্যথা করে। ইরফান মায়রাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে নিয়ে নত স্বরে বলে, অনেস্টলি বলছি, আমি আর ভুলে যাব না বাটফ্লাওয়ার। মায়রা ইরফানের বুকে চোখ বুজে পড়ে থাকলো। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান মায়রার মুখ দুই হাতের আজলায় নিয়ে মৃদু স্বরে বলে, ডক্টরের কাছে নিয়ে যাব, ফ্রেশ হবে? মায়রা মাথা নেড়ে বলে, কোথাও যেতে হবে না। আমি সকাল থেকে মাথায় হেজাব বেঁধেছিলাম তো, এই জন্য মাথা ব্যথা করছে। মাথায় পানি দিলেই ঠিক হয়ে যাবে। ইরফান কিছুই বলল না। মায়রাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মায়রা দ্রুত বলে, কি করলেন এটা? ইরফান দুই হাতে মায়রাকে আগলে রেখে মৃদু স্বরে বলে, শাওয়ার নাও, তাহলে মাথায় পানি দেওয়া হয়ে যাবে অ্যান্ড ফ্রেশ লাগবে। মায়রা কিছুই বলল না। কলেজ থেকে এসে সে গোসল করে। ইরফানকে ঠেলে বলে, আপনি ভিজছেন কেন? এখান থেকে যান, আপনার অফিস শার্ট প্যান্ট সব ভিজে গেল। ইরফান পাত্তা দিল না। গায়ের ব্লেজারটা খুলে পাশেই ছুঁড়ে ফেললো। এরপর বলে, নো প্রবলেম, তুমি শান্ত হয়ে দাঁড়াও। কথাটা বলে সেলফের ওপর থেকে শ্যাম্পু নিয়ে মায়রার মাথায় ঢেলে দেয়। মায়রা মাথা উঁচু করে বলে, আবার কি করছেন? ইরফান মায়রাকে ঝর্ণার নিচ থেকে একটু পাশে এনে দাঁড় করায়। এরপর তার দুই হাতের শার্টের হাতাটা কনুই পর্যন্ত গুটিয়ে মায়রার চুলের ভাঁজে আঙ্গুল চালায় আর বলে, মাথায় কবে শ্যাম্পু লাগিয়েছিলে? মায়রা মিনমিন করে বলে, ওই 10-12 দিন হবে হয়তো। ইরফান বিস্ময় চোখে তাকায় মায়রার দিকে। অবাক হয়ে বলে, তুমি কি আমার টাকা সেভ করতে চাইছো? মায়রা মুখটা ছোট ছোট করে বলে, আমি আমার আলসি লাগে। ইরফান কিছুই বলল না। আরো কিছুক্ষণ মায়রার চুলের ভাঁজে আঙ্গুল চালায়। পুরো মাথা ফেনা হয়ে গিয়েছে। ইরফান মায়রার হাত ধরে আবারও ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দেয়। এরপর মায়রার দিকে চেয়ে চোখ পাকিয়ে বলে, আর একদিন এরকম শুনলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার, এই স্টুপিড। মায়রা চোখ ছোট ছোট করে বলে, আপনি কিছুক্ষণ আগে কি প্রমিস করেছেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ইরফান সাথে সাথে অনুতাপের স্বরে বলে, ওহ সরি সরি, ইটস মিস্টেক। মায়রা মাথা নিচু করে হাসে। ইরফানের অবস্থা দেখে তার হাসি পাচ্ছে। ইস, তার শীষওয়ালা সব মানতে চায়, কিন্তু পারে না বলে আবার কেমন সরিও বলতে থাকে।
মায়েরা শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে নামাজ পড়ে নেয়। মাথা ব্যথা আর নেই। আসলে তার শ্যাম্পু করা উচিত। তাছাড়া টানা অনেকক্ষণ হিজাব বেঁধে থাকার কারণেও এমন হয়েছে। কিন্তু এখন অনেক ফ্রেশ লাগছে, ভালো লাগছে। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে সেও নামাজ পড়ে নিল। এরপর একটি কালো প্যান্ট তার সাথে কালো শার্ট জড়িয়ে নেয়। শার্টের হাতাটা গোটাতে গোটাতে বলে, ফার্স্ট রেডি হও। মায়েরা অবাক হয়ে বলে, আবার কোথায় যাব? ইরফান মায়রার দিকে চেয়ে বলে, ডক্টরের কাছে। আমার মাথা ব্যথা নেই তো, অনেক ফ্রেশ লাগছে, সত্যি বলছি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, হাজবেন্ডের থেকে শাওয়ার নিলে সবারই এক্সট্রা ফ্রেশনেস কাজ করে, ইটস নর্মাল। মায়েরা লজ্জা পায়। অসভ্য লোক। সে কি ডেকেছিল? নিজেই জোর করে তাকে নিয়ে গেল। ইরফান কাবাড থেকে মায়রার একটা বোরখা আর হিজাব বের করে মায়রার সামনে এসে দাঁড়ায়। মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, আমি যাব না, আমি তো সুস্থ মানুষ। কখনো দেখেছেন সুস্থ মানুষেরা ডক্টরের কাছে যায়? ইরফান বিরক্ত হয়। এমনিতেই তার টেনশনে কিছুই ভালো লাগছে না। তার মধ্যে এই স্টুপিড সবসময় 10 লাইন বেশি বোঝে, 20 লাইনের কথা বলবে। ধমক দিতে গিয়েও জিভ গুটিয়ে নিল মায়রার দিকে চেয়ে। ফোঁস করে শ্বাস ফেলে মায়রার গালে ডান হাত দিয়ে মৃদু স্বরে বলে, ইউনো, আমি কত টেনশনে থাকি তোমাকে নিয়ে। আই রিকোয়েস্ট ইউ, রেডি হয়ে নাও বাটফ্লাওয়ার, তোমাকে একবার চেক আপ করিয়ে আনবো। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। মানে, তাকে ডক্টরের কাছে নিবে বলে রিকোয়েস্ট করছে? মায়রা বলার মতো কিছু খুঁজে পায় না। ইরফানের হাত থেকে বোরখাটা নিয়ে বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি রেডি হয়ে নিচ্ছি। ইরফান মৃদু হাসলো। মায়রাকে হিজাব পরতে দেখে কিছু একটা ভেবে বলে, তোমার হেজাবের কাপড় কি অনেক বড়? মায়েরা হিজাব বাঁধতে বাঁধতে ইরফানের দিকে চেয়ে বলে, বুঝি না তো, এগুলো রেডিমেড কেনা। ইরফান আর কিছুই বলল না। মায়রাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে তারেক নেওয়াজ ইরফান মায়রাকে আবারও বেরোতে দেখে বলে, তোমরা আবার কোথায় যাচ্ছ? মায়রা তার শ্বশুরের দিকে চেয়ে বলে, আপনার ছেলে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে বাবা। ইরফান আর চোখে মায়রার দিকে তাকালো। মায়রা হাসলো। সে তো সুস্থ মানুষ, তবুও নিয়ে যাচ্ছে, এটাকে তো ঘোরাঘুরিই বলে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলে, আর কত ঘুরবে বউকে নিয়ে? আমার মেয়েটাকে আমার সাথেও একটুও ঘুরতে দাও। আমি ভেবেছিলাম মায়েরা আম্মুকে ফুচকা খেতে নিয়ে যাব। ইরফান ভাবলে ভাবে বলে, আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, তুমি তোমার বউকে নিয়ে যাও। আমি তো তোমার বউয়ের পেছনে আম্মু আম্মু বলে ঘুরঘুর করছি না। তাহলে তুমি আমার বউয়ের পেছনে মায়েরা আম্মু করে ঘুরঘুর করছো কেন? ইরফানের কথা শুনে তারেক নওয়াজ কেসে ওঠে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের দিকে চেয়ে ইরফানের পেটে গুঁতো দিয়ে ফিসফিসিয়ে বলে, অসভ্য লোক, আপনি বাবাকে এইসব কি বলছেন? ইরফান কিছুই বলল না। মায়রার হাতটা ধরে বাইরে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ কপালের ঘাম মুছল। সে ইরফানের পিছে লাগতে গিয়েছিল। ভেবেছিল এই ছেলেকে একটু টাইট দিবে। ওমা, সে তো নিজেই বেঁকে গেল। তার কথা কম বলা ছেলেই ভালো ছিল। আবার ভাবল, ইরফান তো কথা কমই বলে, যেটুকু বলে ওটুকুই বোমা রূপে বের হয়। ইরফানের বিয়ের পর ইরফান সত্যি সত্যি তার বাবাকে 1 মাসের জন্য সুইজারল্যান্ড পাঠিয়েছিল কাজে। ইরফান ব্যবসায় হাত লাগানোর পর তারেক নওয়াজকে আবার কদিন পর দেশের বাইরে পাড়ি জমাতে হয়েছিল। কি সাংঘাতিক ছেলে! তারেক নওয়াজ কানে চিমটি দিলেন। তিনি আর মায়রার ব্যাপারে কিচ্ছু বলবেন না। মায়রাকে নিয়ে বললেই তার ছেলে বেফাঁস কথা বলে দেয়। মায়রার হাওয়া লেগেই বোধহয় এমন হয়েছে ছেলেটা। মায়রার চাঞ্চলতা ঘুরে ফিরে ইরফানের মাঝে আসতে আসতে উল্টো পাল্টে গিয়েছে একেবারে। ইরফান মায়রাকে চেক আপ করিয়ে জানতে পারে মায়রার সব কিছুই নর্মাল। মাথা ব্যথার কারণ নর্মাল ছিল। ইরফানের বুক থেকে যেন বড়সড় পাথর নেমেছে মায়রা সুস্থ শুনে। এরপর মায়রাকে বাসায় রেখে সে অফিসে চলে যায়। মিটিং রুমে বসে ইরফান অনর্গল কথা বলছিল। হঠাৎই তার ফোনের রিংটা আসলে ইরফান ফোনের দিকে নজর সরিয়ে নিতে গিয়েও নিল না। এক্সকিউজ মি বলেই দ্রুত কলটা রিসিভ করে বিচলিত কণ্ঠে বলে, হ্যাঁ বলো, কোনো খবর পেয়েছো? ওপাশ থেকে কেউ একজন বলে, আপনি যার কথা বলেছিলেন, নাসিম নাম, সে আজ দেশে ফিরছে স্যার, এর বেশি কিচ্ছু জানি না। ইরফান ছোট করে বলে, ওকে থ্যাঙ্কস। কথাটা বলে কলটা কেটে সবার উদ্দেশ্যে বলে,
দ্যাটস ইট ফর টুডে। কথাটা বলে দ্রুত পায়ে অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগ হানি।